আসসালামু আলাইকুম, আমি হাসিবুল হোসেন শান্ত। আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে যারা জাপানি ভাষা N5 লেভেলের কোন ভার্বের জন্য কোন পার্টিকেল বসাতে হবে এই বিষয়টা ধরতে পারেন না, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখেন, এখানে আমি স্ক্রিনে একটা নোট রেখেছি। এই নোটের মাধ্যমে আজকে আমরা জাপানি ভাষার সকল ভার্বের প্রকারভেদ এবং পরিচিতি সম্পর্কে ধারণা নেব। দেখেন, প্রথমে এখানে আমি লিখলাম জাপানি ভাষায় ভার্ব দোষী চেনা খুব সহজ। যে সকল শব্দের শেষে মাস থাকে তাকে ভার্ব বলা হয়। তবে ভার্বের মধ্যে কিছু প্রকার রয়েছে যা পার্টিকেল যৌশী ব্যবহারে ভিন্নতা নিয়ে আসে। তাহলে এখানে আমরা কি শিখলাম? যে সকল শব্দের শেষে মাস থাকে তাকে ভার্ব বলা হয়, কিন্তু ভার্বের প্রকার অনুযায়ী এক এক বাক্যে এক এক পার্টিকেল ব্যবহার হয়ে থাকে। তো ভার্বের কি কি প্রকার রয়েছে এগুলো একটু দেখি। দেখেন, প্রথমে আমি যে ভার্বটা রেখেছি সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বকে জাপানিজে তাদোশি বলা হয়। যেসব কাজের কর্তা থাকে এবং শক্তি প্রয়োজন হয় তাদের ট্রানজিটিভ ভার্ব বলা হয়। তো ট্রানজিটিভ ভার্ব থাকলে বাক্যের অবজেক্টের সাথে ও পার্টিকেল বসে। যেমন মিরা সানুয়া কোহি ও নন্দেইমাস, মিস্টার মিলার কোহি পান করতেছে। তাহলে এখানে পান করা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, আর কোহি এটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট। যে কারণে ট্রানজিটিভ ভার্ব আছে, আমি অবজেক্টের পরে ও পার্টিকেলটা ব্যবহার করেছি। তারপরে যে ভার্বটা লিখেছি সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বকে জাপানিজে বলা হয় জিদোশি। তো যে সকল কাজের কোনো কর্তা নেই এবং শক্তিরও প্রয়োজন হয় না তাদের ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। তো এখানে আমি শিখলাম ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্বের একদম অপোজিট ভার্বটা। তো ট্রানজিটিভ ভার্বের বেলায় শক্তি প্রয়োজন হতো, আবার কর্তাও উপস্থিত থাকতো, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের বেলায় শক্তিরও প্রয়োজন নেই, কর্তাও উপস্থিত থাকবে না। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমি অবজেক্টের সাথে গা পার্টিকেল বসাবো। যেমন কেসা আমেগা ফুত্তেই মাস্তা, আজ সকালে বৃষ্টি পড়েছিল। তো এখানে আমেগা ফুত্তিমাস বৃষ্টি পড়া, এটা আমরা সকলেই জানি বৃষ্টি কোনো মানুষের দ্বারা সংগঠিত হয় না, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে এই কাজটা হয়ে থাকে। তারপরে যে ভার্বটা এসেছে সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ভার্ব, অর্থাৎ আমি বাংলাতে এটাকে বলি অবস্থানকারী ভার্ব। যে ভার্ব দ্বারা কোনো বস্তু প্রাণীর অস্তিত্ব বা অবস্থিতি বোঝায় তাদের অবস্থানকারী ভার্ব বলা হয়। অবস্থানকারী ভার্বগুলো আমরা এনফাইভে পড়েছি। আরিমাস আছে অর্থে, ইমাস আছে অকিমাস রাখা, সন্দেই মাস বসবাস করা। তো এই ভার্বগুলো দ্বারা কিন্তু কোনো বস্তু প্রাণীর অবস্থান প্রকাশ করে থাকে। তো এগুলো বাদেও আরও অনেক ভার্ব থাকতে পারে, আপনারা খেয়াল করবেন যে যে কাজের মাধ্যমে বস্তু প্রাণীর অবস্থান বোঝায় ওটাই হচ্ছে একটা অবস্থানকারী ভার্ব। আর অবস্থানকারী ভার্ব থাকলে কি হবে? অবস্থানকারী ভার্ব যখন কোনো স্থানে সংগঠিত হয় তখন স্থানের সাথে নি পার্টিকেল বসে। যেমন হেয়ানি তেরিবিগা আরিমাস, রুমে টেলিভিশন আছে। তো এখানে হেয়া হচ্ছে একটা স্থান, আর টেলিভিশন আছে, এখানে আমি টেলিভিশনের অবস্থান প্রকাশ করতেছি, যে কারণে হেয়ার পরে নি পার্টিকেলটা ব্যবহার হয়েছে। তো এখানে একটা নোট আছে, দেখেন যে কখনো কখনো আরিমাস ভার্বটি কোনো প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়া অর্থেও বসে। তো তখন আরিমাস থাকলেও স্থানের পরে দি পার্টিকেল হবে। তো এটা হচ্ছে আরিমাস ভার্ব দ্বারা মাঝে মধ্যে অনুষ্ঠান সংগঠিত হওয়া অর্থেও প্রকাশ করে। আর যখন অনুষ্ঠান সংগঠিত হবে কোনো স্থানে তখন আমি স্থানের পরে দি পার্টিকেল দেব। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে আরিমাস থাকলে কিন্তু চোখ বন্ধ করে নি পার্টিকেল দেওয়া যাবে না, এখানে দি পার্টিকেলটাও হতে পারে। যেমন টোকিওতে সাক্কানো শিয়াইগা আরিমাস, টোকিওতে ফুটবল খেলার ম্যাচ আছে বা ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এখানে টোকিও হচ্ছে একটা স্থান ফুটবল খেলার ম্যাচ অনুষ্ঠিত হবার জন্য, যে কারণে আমি স্থানের পরে দি পার্টিকেলটা ব্যবহার করেছি। তারপরে যে ভার্বটি এসেছে সেটা হচ্ছে ট্রানজেকশনাল ভার্ব, অর্থাৎ তরি হেকি দোষী। এটাকে আমি বাংলাতে বলি লেনদেনকারী ভার্ব। বক্তা যে ভার্বের মাধ্যমে লেনদেন করে থাকে অর্থাৎ আদান প্রদান করে থাকে তাকেই ট্রানজিশনাল ভার্ব বলা হয়। আদান প্রদানকারী ভার্বগুলো হচ্ছে আগে মাস দেওয়া, মোরাই মাস পাওয়া, অসে মাস শেখানো, নারাই মাস শেখা, কারি মাস ধার করা, কাশি মাস ধার দেওয়া ইত্যাদি। তো এই ভার্বগুলো বাদেও আরও অন্যান্য লেনদেনকারী ভার্ব থাকতে পারে। তো আপনি খেয়াল রাখবেন কোন ভার্বটা বক্তা লেনদেন প্রকাশ করতেছে ওই ভার্বটাই হয়ে যাবে এই লেনদেনকারী অথবা ট্রানজিশনাল ভার্ব হিসেবে। তো ট্রানজিশনাল ভার্ব থাকলে কি হবে? ট্রানজিশনাল ভার্ব থাকলে বক্তা যার সাথে লেনদেন করে তারপর নি পার্টিকেল বসে। তারপর যে ভার্বটি এসেছে সেটা হচ্ছে আপ ভার্ব। আপ ভার্বকে জাপানিতে বলা হয় আগারো দোষী।
আপ ভার্বটা হচ্ছে, আমি সহজ ভাষায় স্টুডেন্টদেরকে বলি যে সকল ভার্ব দ্বারা কোনো স্থানে প্রবেশ করা অথবা একটু উপরের দিকে ওঠা বোঝায় তাকে আপ ভার্ব বলে। আপ ভার্বগুলো যথাক্রমে হাইরি মাস প্রবেশ করা, নরি মাস চড়া, নবরি মাস আরোহণ করা, সুকি মাস পৌঁছানো, সোয়ারি মাস বসা, আগারি মাস উপরে ওঠা ইত্যাদি। এইসব ভার্বগুলাই কিন্তু বক্তা কোন স্থানে প্রবেশ করবে। যেমন খোকনি হাইরা নাই দে কোদাসাই, এখানে প্রবেশ করবেন না দয়া করে। তো এই জায়গায় হাইরি মাস এটা অর্থ প্রবেশ করা, আর ওইখান থেকে হাইরা নাই দে ভার্বের নাই ফর্মটা ব্যবহার করা হয়েছে। আর কোকোটা হচ্ছে এখানে হাইরি মাস প্রবেশ করার জন্য কোকোটা হচ্ছে এখানে একটা স্থান, আর এই স্থানের পরে আমি আপ ভার্ব থাকার কারণে নি পার্টিকেলটা ব্যবহার করলাম। তারপরে দেখেন যে ভার্বটি এসেছে সেটা হচ্ছে ডাউন ভার্ব। ডাউন ভার্ব হচ্ছে আপ ভার্বের খুব বিপরীত একটা ভার্ব, অর্থাৎ এটাকে জাপানিজে বলা হয় কোদারো দোষী। আপ ভার্ব হচ্ছে উপরের দিকে ওঠা, আর ডাউন ভার্বটা হচ্ছে যে ভার্বের মাধ্যমে বক্তা কোনো স্থান থেকে বের হয়ে আসে অথবা একটু নিচের দিকে নামা বোঝায়। তারপরে যে ভার্বটা এসেছে সেটা হচ্ছে মোশন ভার্ব। মোশন ভার্বকে জাপানিজে বলা হয় ইদো দোষী। মোশন ভার্বটা কাকে বলে? মোশন ভার্ব হচ্ছে যে ভার্বটা কোনো স্থানে স্থির থাকে না, অর্থাৎ সে চলমান অবস্থায় থাকে, গতিশীল হয়ে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে থাকে, ওটাকে মোশন ভার্ব বলা হয়। তো মোশন ভার্বের ক্ষেত্রে সাধারণত এ অথবা নি এবং ও পার্টিকেল ব্যবহার করা হয়। তো এখানে তিনটা পার্টিকেল ব্যবহার করা যায় মোশন ভার্বের জন্য। তো এখন দেখি কখন কোন পার্টিকেলটা ব্যবহার করব। তো এ পার্টিকেল ব্যবহার করলে দিক নির্দেশনা বোঝায়। যখন আপনি মোশন ভার্বের জন্য এ পার্টিকেল ব্যবহার করবেন তখন ওটা কোনো একটা স্থানের দিকে যাওয়া বোঝাবে। তো এই ক্ষেত্রে আমরা যে ভার্বগুলো ব্যবহার করে থাকবো সেটা হচ্ছে ইকিমাস, কিমাস, কায়েরিমাস, এই তিনটা ভার্ব বেশি ব্যবহার হয়ে থাকে এবং এই ভার্বগুলো দ্বারা বক্তা কোনো স্থানের দিকে যাওয়া প্রকাশ করে। যেমন গাক্কো এ ইকিমাস, স্কুলে যাই, অর্থাৎ স্কুলের দিকে যায়। তো এখানে একই মাসটা চলাচল করা একটা মোশন ভার্ব, আর এখানে এ পার্টিকেল হচ্ছে দিকে যাওয়া বোঝাতে। তারপরে মোশন ভার্বের জন্য নি পার্টিকেল ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে ওই স্থানটাকে গন্তব্য বোঝাবে। আমি যে স্থানের দিকে যাব ওই স্থানটাকে নি পার্টিকেল দ্বারা গন্তব্য প্রকাশ করব। যেমন নিহন নি কিমাস্তা, জাপানে এসেছি। তো এখানে আসা হচ্ছে একটা মোশন ভার্ব, আর এখানে নিহনটা হচ্ছে একটা স্থান। নি এর মাধ্যমে আমি জাপানে এসেছি, জাপানটাকে গন্তব্য হিসেবে তুলে ধরতেছি। তারপরে মোশন ভার্বের জন্য ও পার্টিকেল ব্যবহার করা যায়। তো ও ব্যবহার করলে কি হবে? ও ব্যবহার করলে কোনো স্থান অতিক্রম করা, পার হওয়া ইত্যাদি অর্থ বোঝাবে। যখন আমি মোশন ভার্বের জন্য স্থানের পরে ও পার্টিকেলটা ব্যবহার করব তখন সরাসরি ওই স্থানটা পার হওয়া অথবা অতিক্রম করা বোঝাবে। যেসব মোশন ভার্বের জন্য ও বসে ওই ভার্বগুলো হচ্ছে আরোকি মাস, পায়ে হাঁটা, সানপোশি মাস, হাঁটাহাঁটি করা, ওয়াতারি মাস, পার হওয়া, তোরি মাস, পার হওয়া, হাসিরি মাস, দৌড়ানো, তবি মাস, ওরা ইত্যাদি। যেমন মাইনিচি কোয়েন ও সানপোশি মাস, প্রতিদিন পার্কে হাঁটাচলা করি। তো এখানে সানপোশি মাস, হাঁটাহাঁটি করা, এটা যদি আপনারা একটু খেয়াল করেন যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল অবস্থায় থাকে এই ভার্বটা, যে কারণে এটা একটা মোশন ভার্ব। আর এখানে স্থানের পরে ও ব্যবহার করে আমি পার্কটাকে অতিক্রম করা বোঝাচ্ছি। আমি হাঁটাহাঁটি করতেছি মানে কি ওই পার্কটা পার হচ্ছে, ওই পার্কটা অতিক্রম করতেছি। তাহলে এখানে সানপোশিমাস মোশন ভার্ব থাকার কারণে কোয়েন স্থানের পরে ও পার্টিকেলটা ব্যবহার করেছি। আশা করি আমরা সকলেই আজকের ভিডিওটা বুঝতে পেরেছি। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাকুরা নিহনগো গাক্কো জাপানিজ ফেসবুক পেজটি সকলেই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।